সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন নাইমুল হাসান তপু। তবে আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আজকে যে বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যারিয়ার। হ্যাঁ, যে এখনকার ছেলেমেয়েরা নানা বিষয়ে পড়াশোনা করছে, নতুন নতুন অনেক বিষয় যোগ হচ্ছে। সেই জায়গা থেকে এমবিএ বিবিএ এর মতো বিষয়ে অনেকে পড়াশোনা করছে, কিন্তু ক্যারিয়ার কি হবে, তার লক্ষ্যটা কি হবে, চাকরির বাজারে সে কি করবে, এই জায়গা নিয়ে একটু সংশয় রয়েই যাচ্ছে যে ঠিক করতে পারছে না। যে এবং এই যে এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষার পরই তো এক ধরনের লক্ষ্য ঠিক করা উচিত, এইচএসসি পরীক্ষাতে যে সেটা আরো হয় যে আমি কোন দিকে যাব, সেই জায়গা থেকে যদি আপনি আলোচনা শুরু করেন। যখনই আমরা একটা ক্যারিয়ার চিন্তা করি, আমরা যেটা আপনি বললেন ম্যাট্রিক পাস করার পর থেকেই আমরা কি সায়েন্সে যাব, আর্টসে যাব, ইনফ্যাক্ট এখন 9 থেকে হয়, কিন্তু ওখানে যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমি মূল ইয়েটা হচ্ছে সায়েন্সে থাকবো না আর্টসে থাকবো। কারণ সায়েন্সে এসেও আমরা অনেকেই কমার্সে আর্টসে হ্যাঁ। চলে গেছি। সায়েন্সের পর থেকে যেটা আমার মনে হয় যে মানে আপনি যদি আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা ওইভাবে ক্যারিয়ার চিন্তা করি কিনা, আমাদের ছোটবেলায় ওই যে আমরা একটা জীবনের লক্ষ্য যে আমরা লাইফ বা জীবনের লক্ষ্য, হ্যাঁ, সেই লিখতাম, তো সেখানে আমরা দেখেছি যে ওই আমরা এটা হতে চাই, ওটা হতে পারবো কিনা। আর আজকালকার এত কম্পিটিটিভ যুগে আপনি যেটা মনে করছেন সেটা কিন্তু প্রতি ক্ষেত্রেই পরিবর্তনশীল। আমি একটা চিন্তা করছি এটা করবো, ধরেন ডাক্তারি পড়বো চিন্তা করছি, কিন্তু আপনি আসলে ডাক্তারির মতো প্রি রিকুইজিট গ্রেডই পেলেন না, তাহলে আপনি সেটা চলে গেল। আবার প্রি রিকুইজিট রেট পেলেন, আপনি পরীক্ষা দিলেন, কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারলেন না। এই ক্ষেত্রে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে আপনি কি ঢাকা মেডিকেল বা ঢাকার 8টা মেডিকেল ছাড়া আপনি পড়বেন না। পড়লে আপনি মনে করছেন সেই মানে আপনি যেতে পারবেন, আপনি ভালো স্টুডেন্ট ধরে নিচ্ছি যে ভালো স্টুডেন্ট, তো তারপরে আপনি আপনার জীবনটাকে তখন চেঞ্জ করে নেবেন যে না, আমি তাহলে ডাক্তারি করবো না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, অথবা আমি এমবিএ পড়বো, অথবা আমি ফিজিক্সে পড়বো। সেভাবে বিভিন্ন, আমার কাছে মনে হয় আজকালকার যুগে এই লক্ষ্যটা পরিবর্তনশীল। পরবর্তীতে আমি যদি আপনার আগের প্রশ্নে আসি, যে আসলে এখন ক্যারিয়ার নিয়ে যেটা মূল সমস্যা, যে একটা ছেলে ইংলিশে পড়লো, বাংলায় পড়লো, ইকোনমিক্সে পড়লো, ফিজিক্সে পড়লো, তার ক্যারিয়ার কি আসলে তার সাথে যুক্ত হবে, তার পরবর্তী কার্যকলাপ মানে ক্যারিয়ারটা মানে কি, আমি যেটা পড়ছি সেটাই যেন আমার বাস্তব জীবনে আমি কাজে লাগাতে পারি। আমি যেটা প্রফেশনে যাচ্ছি, আমি যেটা পেশায় যাচ্ছি, সেই পেশায় আমার ওই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলাম কিনা, পেশাগত জীবনের সাথে কতটা সংযুক্ত থাকে। সেই ক্ষেত্রে এখনকার আমাদের যুগে যেটা হয়েছে যে ছেলে পেলেদের চোখে রঙিন স্বপ্ন, ওরা যে কোনো মূল্যে আমাদের এই সমাজে শুধুমাত্র আমরা পয়সার দিকে ধাবিত হই। আমরা কালকেই চাই যে একটা গাড়ি হোক, পরশু দিনে একটা বাড়ি হোক, আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়ে চলে গেছে। সেটা হচ্ছে আমাদের মানে কেরানিকা সংস্কৃতি থেকে এখন এক্সিকিউটিভ সংস্কৃতি চলে গেছে। তো এই ক্ষেত্রে আমাদেরও, আমি মনে করি যে আমরাও যারা বয়স হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় আমরা চাকরি বাকরি এখন দেই, তাদেরকে আসলে ম্যাট্রিকের পর থেকেই যে যেটাই করছে, আমি কিন্তু আসলে একটা রিকশাওয়ালাকেও কম হিসেবে দেখতে চাই না, বা একটা আমি সবসময়ই বলি পেশা, হ্যাঁ, আমার অফিসে যেই পিয়নটা আছে সে যদি আমার চিঠিটা সময় মতো পোস্ট না করে, তাহলে কিন্তু পরবর্তী কাজটা তার পেশাদারি আচরণ দরকার, সবকিছু তার পেশাদারি আচরণ দরকার। সে যে যেটাই করছে, যেই পেশাতেই আমরা ঢুকতে পারছি না কেন, সেই পেশার সবচেয়ে ভালো কি ব্যবহারটা হবে সেটা যেন আমরা শিখি। এবং আমরা এখন যেটা হয়ে গেছে, যেই জন্য আপনি দেখবেন আজকালকার সমাজে সবাই এমবিএ পড়তে চায়। কেন পড়তে চায়? যে ওটাতে ধরেই নেয় যে ওটাতে তোমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছে, এটা প্যাকেজ শিক্ষা, যে একটা আমি প্যাকেজ নাটকের মতো, প্যাকেজ ডিগ্রির মতো আমি একটা ডিগ্রি লাভ করে ফেলেছি, ওটা হলে আমি সবকিছুই করতে পারবো। কিন্তু আসলে তো পেশাদারিত্ব বা পড়াশোনা যদি আপনি বলেন, পড়াশোনা আপনাকে ছোটবেলা থেকে আস্তে আস্তে, যেমন আমরা বলি স্কুলিংটা ভালো হওয়া দরকার, কেন বলি? মোরাল শিখতে হবে, সেটা ভিতটা ঠিক থাকতে হবে আমাদের। আমি জানি না তুষার ভাই, আপনিও বিভিন্ন দেশে গেছেন, আমারও বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। ছোটবেলা থেকে ছোট্ট একটা কথা বলেন, যে বাচ্চা কাচ্চাদের চ্যারিটি যে শেখায় বাইরের দেশগুলোতে, আমরা বলি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ছোটবেলা থেকে যে ওদের যে চ্যারিটির দিক, মিশনারি যে চ্যারিটির দিকটা শেখায়, যে একটা তুমি 5 সেন্ট দাও, 10 সেন্ট দাও, তুমি দেয়া শুরু করো একজনকে, মানে ওই শিক্ষাটা তুমি অপরের। হ্যাঁ, আমি বলছি যে ওই যে আমাদের প্রথম থেকে, যেমন আমি সবসময় বলি যে আমাদের মুসলমান হিসাবে আমরা এত গর্ব করি, কিন্তু মুসলমান কোন সমাজে আপনি কি চ্যারিটির দিকটা দেখেছেন? খুব মিনিমাম। আমাদের আসলে প্রথম থেকেই বাচ্চা কাচ্চাদের শেখানো দরকার যে তোমরা ভালো মানুষ হও, যে তোমরা নিজেদেরকে গড়ে তুলো, যেন পারলে পরের উপকার করো, না হলে চুপ থেকো। এখন আমাদের সমাজে তো অনেক কিছু আমরা যাই করো না করো, তুমি ভালো মানুষ হলে ওই পেশা তুমি ভালো করবে, ভালো করবে। এখনো আপনি দেখেন যে যারা ক্যারিয়ারের দিক থেকে আগে থেকেই পড়াশোনাটা ভালোভাবে করে এবং চোখ কান খোলা রাখে, এখন কিন্তু শুধুমাত্র আপনি একটা ভালো স্টুডেন্ট হবেন
ভালো কথা পড়বেন, তা দিয়ে কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপড হবে না। জ্ঞান এবং তথ্য। এবং আপনাকে সবসময় আপনাকে আপডেট থাকতে হবে, আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি এটা জানি। আপনাকে সবকিছু যে জন্য প্যাকেজ আজকাল জনপ্রিয় হচ্ছে, যে আপনাকে সবকিছু দিয়ে চোখ কান খোলা রাখতে হবে এবং আপনি ওটার যত ভালো ব্যবহার করতে পারবেন। আমরা যে শিক্ষাটা পেয়েছেন, যে শিক্ষাটা পড়তে চান, যেমন ধরেন আগে আমরা একটা বই পড়তাম, বই থেকে আসলে আমরা কি শিখতে চাই। তো এখন ক্যারিয়ারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজকালকার ছেলেপেলে যে যেটাই পড়ুক না কেন তুষার ভাই, তাকে সেটা একটু ভালোভাবে জানতে হবে, সেটা কিন্তু জানার চেষ্টা করে না। থেকে হ্যাঁ জানতে হবে। এখন এই যে জানাবার দায়িত্ব যাদের, মানে আমি জানি না মানে আমি এটা তো জানি যে আপনার কাছে হয়তো অনেক সিভি আসে, অনেকের আবেদনপত্র আসে, সেই জায়গা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, তারা পড়াশোনা করে নানা বিষয়ে এমবিএ বিবিএ বা প্রকৌশল বিদ্যা অনেক বিদ্যা নিয়ে আসে। যেখান থেকে তারা শিখছে বা এখন যেই প্রতিষ্ঠান থেকে শেখানো হচ্ছে, শেখানোর জায়গাটা আমাদের এখন কিরকম, সেই জায়গায় আসলে দক্ষ এমবিএ বা ঠিক যথাযথ এমবিএ বলতে আমরা প্রথম আগে যেভাবে শ্রদ্ধার জায়গায় থেকে দেখতাম বা একটু ওই জায়গায় যেখানে দেখতাম সেই জায়গা থেকে একটু হালকা জায়গাটা সরে এসেছে। কম্পিউটার প্রকৌশল যারা ছিলেন সেখানে যে পড়াশোনাটা ছিল, সেখানে আমরা একসময় যেভাবে তাদেরকে সমীহর চোখে, এখন একটু সংশয়ের চোখে দেখি। সব শিক্ষার ক্ষেত্রে সেটা হয়েছে, চিকিৎসার ক্ষেত্রে হয়েছে। এই যে সংশয়টা তৈরি হলো কেন, এই জায়গাটা একটু সেটা অবশ্য বাস্তব জীবনে আমাদের সবাইকেই বিড়ম্বনার মধ্যেও পড়তে হয়। কিভাবে ব্যাখ্যা করতে পারেন? একটা হচ্ছে যে দেয়া, মানে যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেয়, যেমন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির বিপক্ষে না, কিন্তু আমার কষ্টটা হলো যেটাই আপনি দেন ডিগ্রিটা, সেই ডিগ্রিটা কতটুকু ভালো ছেলেপেলেকে দিয়ে দিতে পারলেন। অনেক মানে ইউনিভার্সিটি যেগুলি হয়, যে আমি শুনেছি যে বিভিন্ন যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে যায় যে এই ছেলেটা পরীক্ষা দিতে পারছে না, ফেল করছে, তাকে আমি পরীক্ষা দিতে দেব না, এবং ওকে দিয়ে দেয়া হোক, এখানেই আমার আপত্তি। যেমন মেডিকেল এটা তো সবচেয়ে বেশি ঘটে, যে আপনি জীবনের সাথে আমাদের সম্পৃক্ত। অতএব একটা ছেলে মেয়ে যদি কিছু মানে স্বশিক্ষা বা উপযুক্ত শিক্ষা না নিতে পারে, তাহলে কিন্তু জীবনেই আসলে মানে আরেকজনের জীবনেই চলে যাবে তা ওই শিক্ষা নিয়ে। আর ধরেন বাংলা, ইংলিশ বা এমবিএ বা অন্য কিছু পড়ে, তার সাথে কিন্তু সরাসরি আপনি সম্পৃক্ত না। সেই ক্ষেত্রে শিক্ষা চিকিৎসক যে হচ্ছে, তাকে ভুলের জন্য একটা জীবনের জন্য, অতএব ওই ব্যাপারগুলো সে যদি ফেল করে, তাকে অবশ্যই পরীক্ষা দিতে দেওয়া যাবে না। এখানে একদম স্ট্রিক্ট থাকতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেটা বলছিলাম, যে তারা যদি নিজেদের মধ্যে একটা জিনিস ঠিক করে নিত যে আমরা এই স্ট্যান্ডার্ডটা রাখবো, আমরা এই স্ট্যান্ডার্ডের নিচে নামবো না, মানে শুধুমাত্র ছাত্র বেশি ভর্তি করব, বেশি আমার আর্নিংস হবে, সেই দিকটা না দেখে যদি শিক্ষার উপকরণগুলো যেগুলো আমি দিচ্ছি, যেমন বাইরে এমবিএ করতে হলে একটা আপনার অভিজ্ঞতা লাগে, আমাদের এখানে এটা একদমই নেই। সেটা আমি যেহেতু পড়ে এসেছি, আমি দেখেছি যে আমি অনেক কিছু জীবনে পরে শিখেছি। যদি আমি অভিজ্ঞতা নিয়ে তারপরে পড়তাম, তাহলে কিন্তু আমার শিক্ষাটা আসলে অনেক বেশি সঠিক হতো। আমার মানে আমি দিতেও পারতাম বেশি, নিতেও পারতাম বেশি। এখন আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের একটা মিনিমাম মানদণ্ডে নিয়ে আসতে হবে, যে যেটা বলছি পাবলিক প্রাইভেট দুটাতেই। এটা পাবলিক প্রাইভেটের ক্ষেত্র না, এখানে বলতে হবে যে আমাদের মানদণ্ড এইটা হতে হবে, শিক্ষার মানদণ্ড, যে যেভাবে দেখ। এই মানদণ্ডগুলো আস্তে আস্তে আমাদের বিভিন্ন, মানে এখন যেটা হচ্ছে যে টাকার বিনিময়ে এমবি হয়ে যাচ্ছে। ইভেন আপনি চিকিৎসক হওয়ারও একটা ইঙ্গিত দিলেন, সেটা হয়ে যাচ্ছে। এখন টাকার বিনিময়ে যে এমবিএ করছে, সে ক্লাস ঠিক মতো না করা, সে পুরো যে শিক্ষাটা যে তার পাঠ্যক্রম সেটা সে নিচ্ছে না, সে অন্যান্য পেশার সঙ্গে সে ভাবলো যে আমি রাত্রিকালীন একটা এমবিএ করছি, যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আমি নামের সাথে তো একটা এমবিএ লিখতে পারলাম। হ্যাঁ, কারণ ওইটা না হলে প্রমোশন হবে না, ওটা না হলে আমি আগাতে পারবো না। আজকাল যে বিভিন্ন ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের বাইরেও বিভিন্ন পেশার মানুষজন এসেও এমবিএ করছে, কারণ তাদের যে আপনি বলেন আগাতে পারবে না, সেটা করতে যেতে এমবিএটা বাণিজ্যতে পরিণত হয়েছে। অ্যাবসলিউটলি বাণিজ্যতে পরিণত হয়েছে। ওই জন্যই বলছি যে আপনাদের যতই সরকারের এই ব্যাপারে একটু দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত, যে যেই প্রতিষ্ঠানে আমরা দেই না কেন, স্কুল শুরু করেন আপনি, ইংলিশ মিডিয়াম স্কুল, তাদেরকে বলে দেন যে আমার এই মানদণ্ড থাকতে হবে। তারপর আপনি পাবলিকে যান, বলে দিতে হবে যে এই স্কুলে আমি এই পড়াবো। মানে আমার কিছু মনে হলো, যেটাই আপনি করেন না কেন, একটা সিস্টেমের ভিতর দিয়ে যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে ভালো ছেলে পেলে বের হবে। আপনি যদি একটা ছেলে পেলেকে ছোটবেলা থেকে হুট করে ইসে না, মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, স্কুল থেকে করতে হবে, একদম স্কুল থেকে, প্রাথমিক থেকে করতে হবে, প্রাথমিক মাধ্যমিক না করলে আপনি হঠাৎ করে ইউনিভার্সিটিতে করলে তো আপনি, বলা যায় উভয় যদি বলি প্রাক স্কুল থেকে, অ্যাবসলিউটলি। কারণ ওখান থেকে আপনাকে মূল, আমার কথা হলো যে ওকে ধরিয়ে দেওয়া, আমাদের ছেলে পেলেকে ধরিয়ে দেওয়া যে আমরা এটা ভালো করছি, এটা আমরা শুদ্ধ করছি, এখান থেকে আমাদের জীবন আগাতে হবে। আমাদেরকে এই মোটোগুলো, এই জীবনে এই অংশগুলো নিয়ে আমাকে আগাতে হবে।
বাচ্চা কাচ্চারা বাইরের ছেলেপেলেরা ডিসঅনেস্টি বা মিথ্যা এই কথাগুলোই জানে না। আর আমাদের দেশে ছোটবেলা থেকে এর সাথে আমরা পরিচিত হই। এখানে আমার কেউ প্রশ্ন হলো যে এখানে আমাদের বিভিন্ন শিক্ষার মাধ্যমে এগুলিকে আস্তে 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 বন্ধ করতে হবে। একবারই হবে না, কিন্তু যদি আমরা সরকার দৃষ্টি দেয় যে আমার পুরো প্রতিটা ক্ষেত্রে যে আমি ক্লাস 5 পর্যন্ত এই মানদণ্ড নিব, ক্লাস 10 পর্যন্ত এই নিব, 12 এটা নিব, যখন একটা ইউনিভার্সিটি হবে তখন আমি এইভাবে নিব। এবং এই ক্ষেত্রে আপনি ধরেন সবাই ইউনিভার্সিটি যাওয়া দরকার নেই, এই যে হ্যাঁ, অনেক ভোকেশনাল ইনস্টিটিউট হওয়া দরকার, কারিগরি শিক্ষার অনেক প্রয়োজন। যেমন ধরুন আমরা আছি হচ্ছে আপনার নির্মাণ সামগ্রীতে, নির্মাণ সামগ্রীতে প্রচুর অভাব রয়েছে। আমাদের বাইরে আমরা প্রচুর শ্রমিককে পাঠাই, তাকে যদি আমরা একটু ট্রেনিং দিয়ে সত্যিকারের আধা দক্ষ করা যায়, একটু দক্ষ করা যায়, আমাদের এই যে এখন আমরা প্রচুর ওয়েজ আর্নার করছি, আর্ন করছি, এটা অনেক বেড়ে যাবে শুধু যদি আমরা একটু ভোকেশনাল ট্রেনিং এর দিকে জোর দিই। কিন্তু এই জায়গাটা সব বরাবরই অবহেলিত। আমাদের এই যে আবাসন খাত এত প্রসারিত হলো, বিকশিত হলো, তারপর আমাদের সেই জায়গাতেও কিন্তু সেটাকে সামনে রেখেও কিন্তু আমাদের এই কারিগরি শিক্ষাটা খুব একদমই না, সব এগিয়ে যায়। ক্ষেত্রে আপনি দেখেন এই আমাদের বললাম যে নির্মাণ সামগ্রীতে বাইরেও আমাদের প্রচুর ডিমান্ড আছে, বাইরেও প্রচুর শ্রমিকরা যাচ্ছে, কিন্তু তাদেরকে যদি আমরা একটা শিক্ষার মাধ্যমে আনতে পারতাম, একটা ক্যাটাগরির মাধ্যমে নিতে পারতাম, ওদেরকে হয়তো আমরা পড়াতে পারবো না, কিন্তু অনেক কিছু শিক্ষা, এই জন্যই তো ভোকেশনাল ইনস্টিটিউট গুলো, যে আপনি অনেক শিক্ষা হাতে কলমে দিয়ে 1 বছর 6 মাস। সমাজ আসলে আমাদের সমাজ বা শিক্ষা পদ্ধতি আসলে কারিগরি শিক্ষাকে ঠিকভাবে প্রণোদিত করে না, একদমই প্রণোদিত করে না, একদমই প্রণোদিত করে না। কিন্তু আমরা ধরেন এখন যদি সরকার থেকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়, প্রাইভেট সেক্টর চলে আসবে, এবং তখন কিন্তু বলা হয় আমরা একটা নির্মাণ একটা শ্রমিক অথবা একটা মেশিন, তাকে কিন্তু আমরা বলবো যে 6 মাসের ট্রেনিং কিন্তু তোমার ওখানে আছে। এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, পাশাপাশি যে মাদ্রাসা যারা আছে, মাদ্রাসাও কিন্তু আমরা কারিগরি শিক্ষা যদি দেওয়া যেত, তাহলে তাদেরকে পিছিয়ে থাকার কোনো সুযোগ ছিল না। অ্যাবসলিউটলি, আপনি এটা খুব ভালো বলেছেন। কারণ আমাদের এখনো দেশে আছে আমরা মাদ্রাসা পড়াবো, কিন্তু মাদ্রাসার সাথে সাথে যদি তাদের চলাফেরার জন্য, জীবনে আগানোর জন্য যদি কিছু কারিগরি শিক্ষা দিয়ে দেওয়া হয়, তাহলে যে মেল্টিংটা হবে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে। কারণ এখন কি হচ্ছে, মাদ্রাসা পড়া মানেই তুমি একটা মসজিদের ইমাম হবে, অথবা ডেপুটি ইমাম হবে, অথবা তুমি মানে মুআল্লিম হবে, মানে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে। বিষয় যে একটা অভিভাবকরাও তো একটা পরিকল্পনা করে যে তার সন্তানকে কোন দিকে পড়াবেন, কোন দিকে পড়াবেন না, কি পড়াবেন, এবং সেই জায়গা থেকে একটা শ্রেণীগত ব্যাপার আছে, এক এক শ্রেণী এক এক রকম চিন্তা ভাবনা করে। সেই জায়গা থেকে ওখানে একটা প্রতিযোগিতার বিষয় আছে, তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে কোন দিকে গিয়ে বা কোন দিকটা হারালাম। আমাদের অভিভাবকদের এখন দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনি যখন জীবনে এগিয়ে যাবেন, ওর যেহেতু সম্ভাবনা তৈরি হবে, আমি অভিভাবকদের দেখবো কি যে কোন জায়গায় ওর সম্ভাবনাটা বেশি। না, কিন্তু আবার ওইটাও তো ঠিক আছে যে আমার সন্তান আসলে কতটুকু পারবে, আর আপনার সন্তান একটা জিনিস পারছে বলে আমার সন্তানও পারবে, সেটা তো এক হতে পারে না। দুজনের সক্ষমতা দুই রকম, সেটাও আছে, প্রতিযোগিতা। তবু ভাই মেয়ে বা ছেলে এভাবে করছে, তা আমার ছেলে মেয়ের ওইটা হতে হবে। সেটা হচ্ছে আরেকটা বলেছেন যে শ্রেণীভেদ, যে আমরা ওই মারা যখন বিভিন্ন গল্প করে স্কুলে গিয়ে দেখবেন যে বাবারাও করে একইভাবে, মানে আইটেম গুলো ডিফারেন্ট, আমি বলছি ওখান থেকে প্রতিযোগিতা তৈরি হয় যে ওর ছেলে এরকম করছে, ওর মেয়ে এরকম করছে, কেন আমার মেয়েও করবে না। মানে আমাদের তো ওইভাবেই তৈরি হয় যে আমার বন্ধুর ছেলে এত ভালো করেছে। এই ক্ষেত্রে আমাদের ছেলে থেকে কিংবা আপনার মেয়ে বা আমার ছেলে ইংরেজি মাধ্যমে পড়ছে, তা আমার মেয়েকে বা ছেলেকে কেন বাংলা মাধ্যমে পড়াবো। তো বাংলা ইংলিশ তো একটা বড় অনুষ্ঠান, মানে এখন একটা বড় প্রতিযোগিতা বলতে পারেন, যে আমাদের ছেলেপেলেরা মনেই করি আমরা যে ইংলিশ মিডিয়ামে না পড়ালে আমাদের একটা স্ট্যান্ডার্ড থাকছে না। আমাদের অনেকের মধ্যে এই প্রবণতা চলে এসছে। কিন্তু আমি একটা একদম তুষার ভাই মনে হয় উদাহরণ দিয়েই বলতে পারবো, এখন পর্যন্ত কিন্তু বাংলা মিডিয়ামের ছেলেপেলেরাই ভালো করছে। আপনি বুয়েটে দেখেন, এখনো দেখেন কত পার্সেন্ট ছেলে বাংলা মিডিয়াম থেকে যায়, মেডিকেলে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি দেখেন, মানে প্রধান তিনটে যদি আপনি বিসিএস যদি দেখেন। অতএব আমাদের ওই মানসিকতা আস্তে আস্তে তৈরি করতে হবে যে যেখানেই পড়ুক সেখানে ভালোভাবে শিক্ষাটা, যেখানে হোক ভালো শিক্ষাটা যদি ভালোভাবে নিতে পারে। এবং আমাদের অভিভাবকদের যদি আমরা ছেলেপেলেদের ছোটবেলা থেকে, আমরা প্রথমে যেটা বলেছিলাম তুষার ভাই, যে আমরা ওদের মধ্যে দিতে চেষ্টা করি যে তোমাদেরকে প্রথম একটা ভালো মানুষ হতে হবে। এবং আরেকটা বিষয় খুব আপত্তিকর বলে ধরা হয়, বা আমিও আমরা দেখি যে শুরুতে ওই যে বাচ্চাদেরকে আমরা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিলাম, এটা তো আসলে আপনি সবকিছু হতে হবে। হ্যাঁ, ওটা তো একটা বড় আছেই, নাচ গান, আবার জিপিএ 5 টাইপ কত কিছু। হ্যাঁ, মানে তাদের মধ্যে একটা অলিখিত প্রেসার দিয়ে দিচ্ছি আমরা, যে তোমাকে যদি সিজিপিএ 5 না পাও, তাহলে সব্যসাচী হতে হবে কেন?
এটা ওই যে আমাদের সমাজ, এটা সবকিছুই আসলে সমাজ ব্যবস্থার উপর নির্ভর করছে। তো সবাই আমরা যদি ধরেন উন্নত দেশগুলায় কখনো কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করেন আপনি কোথায় কাজ করছেন, ডু ইউ ওয়ার্ক, তুমি কাজ করছো কিনা, কি কাজ করছো এটা আমার জানার দরকার নেই, জানারই দরকার নেই। এটা ওই প্রশ্নটা করেই না প্রায়, যে তুমি কোন কাজ করছো। এইটা যদি আমাদের আস্তে আস্তে সমাজের মধ্যে আমরা গড়ে তুলতে পারি, যে আমি কাউকে জিজ্ঞেস করবো না যে তপুর বাচ্চা মানে তবু কি করে, তুষার কি করে, সেটা না হয়ে তুমি কি তুমি কাজ করছো কি, কাজে আছো কিনা। হ্যাঁ, এবং আস্তে আস্তে দেখেন এখন আপনি ইভেন এখন যারা আমাদের ঘরে কাজ করছে তাদেরও কিন্তু এখন একটা মানে স্ট্রাকচার হয়ে গেছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে জীবনযাত্রার মানও তাদের অনেক বেড়ে গেছে। অতএব ওদেরকে আমাদের আস্তে আস্তে এখন মনে হয় সমাজ সময় হয়েছে যে কে কি কাজ করে না, সবাই কাজ করে সেইভাবেই তাকে মূল্যায়ন করতে হবে। সেই সময় সেই ব্যবস্থাগুলো কিন্তু আস্তে আস্তে সবাই কাজ করে, আয়ের ভিন্নতা আছে, আয়ের ভিন্নতা থাকতেই হবে। এবং হ্যাঁ, সেটা তো থাকতে হবে, সেটা থাকবে, এটা মানে যে কোনো অর্থনীতিতেই থাকবে, এটা মুক্তবাজার হোক আর রক্ষণশীল অর্থনীতি। কিন্তু এটা আমাদের সমাজের আমাদের মানসিকতা চেঞ্জ করতেই হবে এই ব্যাপারে, আস্তে 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 করে, যে আমাদের যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এগুলি না দিয়ে গিয়ে ওর বাবাও কাজ করে আমার বাবাও কাজ করে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আসলে এটা অভিভাবকদের অটোমেটিক্যালি আমাদেরকে আগে ঠিক হতে হবে। আপনি যেটা বলেছেন, আমাদের মানসিকতা যদি আস্তে 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 আমরা পরিবর্তন করতে পারি, যে বাচ্চাদেরকে আমরা জোর দিব না, বাচ্চাদেরকে আমরা ভালো কিছু, যেমন আগে আমরা বাচ্চাদের একটা বই দিতেন, এখন কি আমরা বই দিতে পারেন? কয়টা বাচ্চা কাছে আমাকে বলেন এখন বই পড়ে? কম্পিউটারের যুগে এসে এই ট্যাবের সব, আচ্ছা ওই ট্যাবের মধ্যে কি আছে বইটা? মানে আপনি বইটা থাকলেও এখন হ্যাঁ বাবা আমি দেখে নিচ্ছি, তুমি ট্যাবের মধ্যে বই পাবো, আমি পড়ে নিচ্ছি। কিন্তু আমরা কি চাই? আমরা তো চাই একটা ছেলে পেলে আমি একটা বই দিব, সেটা ধরে পড়বে, সেই ফিলটা করতে পারবে। এখন তো ফিল না, এখন সব যান্ত্রিক ফিলিংস হয়ে গেছে। এবং বাচ্চা কাচ্চাদের এখন মোবাইল বা ট্যাব ভেঙে ফেলে, কিন্তু বই ছিঁড়ে না। সেটাই বলেছেন আপনি। এবং বাচ্চা কাচ্চাদের ছোটবেলা থেকে আমরা ওইভাবে মানুষ করতে পারি আমাদের মানসিকতা দিয়ে, যে দেখো তুমি জীবনের এই তার মতো হোক। হ্যাঁ, মানে অভিভাবকদের কাজ হচ্ছে যে একটা ভালো শিক্ষার জায়গায় নিয়ে যাওয়া, এবং সেই জায়গায় যে ভালো শিক্ষার জায়গায় নিয়ে যাওয়া, সেখানেও অভিভাবকদের এই যে যাচাই বাছাই সমস্যা আছে। যে কিন্তু আমাদের আস্তে আস্তে পরিবর্তন হতে হবে অবশ্যই। অভিভাবকদের পাশাপাশি আমাদের মানে শিক্ষা যে পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা, সেখানেও ভালো স্কুল বলতে আমরা কি বুঝি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওইটাই সবাইকেই এই আমাদের এখানে যে তথাকথিত যে ভালো কয়েকটি স্কুলের নাম বলা হয়, ভালো হিসেবে তথাকথিত ভালো হিসেবে যেগুলোর নাম বলা হয়, সেটা পড়াতে তাকে মিরপুর থেকে চলে আসতেছে, তাকে গুলশান থেকে চলে আসতে হচ্ছে। ওই জন্যই তো আপনি বিভিন্ন যে ওই যে বললাম সামগ্রিকভাবে আসলে, মানে আপনি যদি দেশটাকে দেখতে চান বা একটা সমাজকে দেখতে চান, এই যে যেমন মিরপুরে আপনি বললেন যে আমি উত্তরা থাকি কিন্তু আমি আসি মিরপুর স্কুলে, আমি থাকি মতিঝিল কিন্তু আমি আসি ধানমন্ডি স্কুলে। যদি আপনার স্কুলটা ওইভাবে আগে মানে বাইরে যেমন ক্যাচমেন্ট এরিয়া, যে এই এলাকায় ছেলেপেলে থাকবে মানে এখানে এসে পড়বে, এবং এখানে আপনাকে সব ফ্যাসিলিটি দেওয়া হবে, ওইভাবে আস্তে আস্তে আমাকে তৈরি করতে হবে। যে আমি যেখানে যেমন ডিসেন্ট্রালাইজ হচ্ছে না কেন, আমি ঢাকার এই সবকিছু হচ্ছে কেন, আস্তে 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 যদি স্কুলগুলো ভালো করে দিতে পারেন, যে আমি সরকার থেকে উদ্যোগ নিলাম 19টা জেলায় আমি ভালো স্কুল করব, তারপরে ছিল না ওই যে জেলা স্কুলগুলো সবগুলো স্কুল ভালো ছিল, এই জন্য বললাম যে 19, তারপরে 38, তারপরে 38 দুগুণে তারপর 64তে আস্তে 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 আপনি আসেন 64, 128, যে আমাকে শুরু নিতে হবে যে আমি আগামী 3 বছরের মধ্যে 64টা জেলায় ভালো স্কুল করব। এই জায়গা থেকে আমি একটু অভিভাবকদের নিয়ে কথা বললাম, আরেকটি বিষয়ে যেতে চাই। আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, যে ভালো কেরিয়ারের কথা আমরা বলছিলাম, যে পেশাগত জীবন একটা ভালো দিকে সে যাবে, বা তার সৃজনশীল কাজে একটা ভালো দিকে যাবে। মানে পেশাগত কাজে ভালো করাও একটা সৃজনশীলতার অংশ, ভালো জায়গায় যাবে। সেইটা অভিভাবক, স্কুল কলেজের পাশাপাশি কিন্তু একটা বন্ধুত্ব বা একটা গোষ্ঠীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা জানতেন অনেকটাই, স্কুলের শিক্ষকরা জানতেন, কলেজের শিক্ষকরা জানতেন, কিন্তু এখন অনেক কিছু আড়ালে হয়তো ফেসবুকে জানা যায় আমাদের বন্ধু কারা। তো সেই জায়গা থেকে বন্ধু সঙ্গ দেওয়া, যে আপনি অভিভাবকরা কতটা নজর রাখেন যে স্কুলে আমার ছেলে মেয়ে যাদের সঙ্গে চলছে, কলেজে কাদের সঙ্গে হচ্ছে, এলাকাতে যদি এখন এলাকা না ফ্ল্যাটের কাদের সঙ্গে পরিচয় হচ্ছে, বা এখনো যে জায়গাটায় মহল্লা অবশিষ্ট আছে সেখানে কাদের সঙ্গে মিশছে, বা বন্ধু সঙ্গ, ভালো বন্ধু সঙ্গ তৈরি করার ক্ষেত্রে অভিভাবকরা আমাদের সময় অনেক ভূমিকা রাখতেন। অনেক ভূমিকা রাখতেন। আসলে বন্ধুতেই আপনার জীবনকে অনেক আগিয়ে দিবে। আপনি যদি এখন ধরেন কোনো বাচ্চা কাচ্চা, আমরা এখনো চেষ্টা করি যারা আমরা একটু সচেতন, তারা চেষ্টা করি ওর বাবা মাকে আমরা পরিচিত হতে চেষ্টা করি, যে আমরা আসলে ফ্যামিলি ফ্রেন্ড হতে চাই, তখন অটোমেটিক্যালি ওদের জন্য অনেক সহজ হয়। এবং এই ক্ষেত্রে যদি আপনি বন্ধুত্বটা ঠিক মতো হয়, এই যে বাচ্চারা মানে মেয়ে বা ছেলের বন্ধুর সঙ্গে নিজেরও বন্ধুত্ব তৈরি করা, বকে যাওয়ার ব্যাপারটা যে থাকে, আসলে ধরেন একটা ছেলে যদি আপনি 8 বছর 10 বছর 12 বছর হচ্ছে, তখন যদি একটা ভালো বন্ধু পায়, তখন তার জীবন নতুন নতুন বই দিবে, নতুন নতুন আইডিয়া দিবে। আর যদি একটা খারাপ বন্ধু পায় যে সিগারেট খাচ্ছে, একটা সিগারেট খেয়ে দেখি,
মানে ব্যাপারগুলো তো এইভাবেই আস্তে আস্তে জি, বন্ধুত্বের হ্যাঁ, বাড়ে। অবশ্যই। এবং সেই ক্ষেত্রে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনি দেখেছেন যে আমরা বিভিন্ন সময় যদি শুধু ভালো বন্ধু পাই তাহলে কিন্তু জীবনটা চেঞ্জ হয়ে যায়। আমি সবসময় বলি যে পেয়ার গ্রুপটা কেমন, মানে তোমার বন্ধুরা কারা, ওই যে আপনি বললেন ফেসবুকে, হ্যাঁ, এখন আমাদের অনেক সময় হচ্ছে ফেসবুকে গিয়ে দেখতে হচ্ছে কি ওর বন্ধু আছে, বন্ধু আছে বা কারা কারা বন্ধু, কারা কারা বন্ধু, মানে আমাদেরকে এখন সতর্ক থাকতে হচ্ছে আপ টু ফেসবুক যে। ফেসবুক, হ্যাঁ, এবং ওরাও আজকাল ফেসবুকের অনেক রকম অপশন আছে, আপনি কিছু অংশ দেখতে পাবেন, কিছু অংশ কিছু অংশ দেখতে দেখতে পাবো না। পাবেন না। তো ওরা সবকিছুই কিন্তু জানে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে ছোটবেলা থেকেই আমাকে শিক্ষা হতে হবে, বাবা তোমার যে বন্ধু বান্ধব তুমি ওকে বাসায় নিয়ে আসো, তুমি তুমি ওকে, মুক্ত থাকো, তুমিও মুক্ত থাকো, আমাদের কাছেও মুক্ত হ্যাঁ, থাকো, আমাদেরকে হ্যাঁ, মুক্ত ও থাকো। মুক্ত থাকো, হ্যাঁ। এই জন্য ওইটা একটা সব অভিভাবকদের আমাদের খেয়াল রাখা দরকার যে, এবং এটা যদি আমরা ছোটবেলা থেকে না করি তাহলে কিন্তু বড়বেলা আপনি করতে পারবেন এবং না। এই জায়গাতে একটা তোমার খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অভিভাবকদেরকে তো সন্তানদের বলতে হবে যে তোমার কাছে আমার জায়গা আছে, তুমি এসে তোমার সব কথা আমাকে বলতে পারো। তাহলে আরেকটাও আপনি মানে স্পেসিফিক তুলে ধরেছেন যে আসলে আমাদের সময় নেই। আমরা যেমন ধরেন আমরা বাবা মারা বিভিন্ন কাজে এত ব্যস্ত হয়ে যাই যে আমরা বাচ্চাদের সময় দিই হ্যাঁ, না। সেটা ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল বলছি রাখতে হবে, আমরা- কিন্তু আপনি দিনে আধা ঘন্টা মানে 24 ঘন্টা আধা ঘন্টা আপনার ছেলে মেয়ের জন্য রাখতে পারবেন না, সেটা তো আবার। কিন্তু এটা অনেকেই করছে, আমি দুই দিকেই বলছি যে হ্যাঁ। আমরা অনেকে করে বাচ্চাদের কাছ থেকে বিতাড়িত হচ্ছে, কিন্তু একটা জিনিস কিন্তু বুঝতে হবে ছোটবেলা থেকে আপনাকে স্পেস দিতে হবে। আপনি যেটা বলেছেন যে বাবা তাকে ছোটবেলায় যদি আপনি বলে বুঝিয়ে দিতে পারেন যে আমি তোমার অনেক ভালো বন্ধু, তুমি আমাকে এই পর্যন্ত মানে এই কথাগুলো পর্যন্ত বলতে পারবে। অভিভাবকদের যদি আপনি প্রথম থেকে বন্ধু হওয়ার যে তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তুমি আমার কাছের বন্ধু, তোমাকে যে কোনো কিছু বলা যাবে, আমিও বলতে পারবো, তুমিও বলতে পারবে, এই জিনিসটা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু ছেলেপেলেরা খুব বেশি ডিরেক্ট হওয়ার সুযোগ হ্যাঁ, তাদেরকে কম। যদি দিনে একবার যদি জিজ্ঞেস করে আজকে স্কুলে কি হলো, বা আজকে তো কোচিং কিন্তু আছে সেখানে কি কিন্তু হলো, সেটা আপনার কজন করতে পারছি আমরা? না, এই তো- আমরা অনেকেই তো জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানে আমরা সেই সময়টা বের করছি না। আমাদেরকে, আমার প্রশ্ন হলো যে আমরা যে অভিভাবক তাদেরকে তা বের ঠিক- করছি না, ঠিক করতে হবে, বের করতে হবে। না, তবে আবার ওই বিষয়টাও আছে কিন্তু, যে একটা হচ্ছে বের করছি না, আবার বের করতে না চাওয়া, যে আমি তো তাকে কোচিং, স্কুল, কলেজ, সব গাড়ি সব দিয়ে মানে রেখেছি। আমরা 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 ইয়ে হয়ে যাচ্ছি যে আমাদের আমাদের দায়িত্ব হ্যাঁ, নাই। আমি একদম ওই যে ফল ঘোষণার পর রেজাল্ট দেখবো। হ্যাঁ, আমি তোমাকে ট্যাব দিয়েছি, আমি তোমাকে সবচেয়ে ভালো স্কুল গাড়ি দিয়েছি, সবচেয়ে ভালো কোচিং কোচিং দিয়েছি, স্কুল দিয়েছি। ওটা দিয়ে হবে না, আপনাকে সঙ্গ দিতে হবে। অভিভাবকদের যে কোনো মূল্যে, তুষার ভাই, আমাদেরকে আমাদের সময়, আমাদের বাচ্চাদের জন্য আমাদেরকে সময় বের করতে হবে। এটা যত ছোটই হোক, আপনি যেটা বললেন 15 মিনিট আধা ঘন্টা অবশ্যই আপনি বের করতে পারেন, কিন্তু বের করতে হবে রেগুলার। এটা বের না করলে আপনি কিন্তু তো বাচ্চাদের আপনার কাছে মনে হয় না যে এখন এই যে আমরা এই যে শিশুদের মধ্যে অনেক রকম আমরা দেখি যে এর মধ্যে আমরা ফেসবুকেও দেখেছি, বিভিন্ন ভাবে দেখেছি যে এখনকার যারা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া পর্যন্ত ছেলেমেয়েরা নানা দিকে নানা কথা আমরা শুনতে পাই, যেগুলো অভিভাবক হিসাবে হোক আর সমাজের সাধারণ নাগরিক হিসাবে খুব অস্বস্তিতেই পড়ে যায়। সেগুলো এগুলোর এই তার একটা পিছনের কারণ এগুলো না, যে সময় দিতে পারি না তাদের? অবশ্যই সময় দিতে পারি না, সেটা একটা বড় কারণ। এবং আমরা বাচ্চাদের সাথে মুক্ত হই না, ওদেরকেও মুক্ত করি না। ধরেন যে কোনো ক্ষেত্রে আমি যদি বকা দেওয়ার ক্ষেত্রে ওদেরকে এমন একটা বকা দিয়ে দিই, ও কিন্তু এই চ্যাপ্টারটা কোনোদিন আনবে না। অথবা আমাদেরকে সাবধান হতে হবে যে ওদেরকে আমরা, এবং আপনি জানেন যে বয়সের একটা বয়োবৃদ্ধির ব্যাপার আছে, 10 বছরে একরকম, 12 বছরে এখন টিনে পড়লে একরকম, আবার যখন সে অ্যাডাল্ট হয়ে যাবে এই আরেক রকম। বকার কথা বলেন, এই জায়গায় মনে হয় একটা বিষয় আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে আমি যখন আমার ছেলে বা মেয়ে যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে বা পঞ্চম শ্রেণীতে পড়ে, তখন বা অষ্টম নবমে পড়ে, তখন আমি একটু নিজেকে জানা যায় ওই নবমে আমি কোথায় ছিলাম, আমি কি করতাম। সেটা তো আমরা চিন্তা করি হ্যাঁ, না। তাহলে মনে হয় যে অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায় ওই সংকটটা থেকে বেরিয়ে আসতে। আজকালকার ছেলেপেলে কিন্তু, আমি তো সবসময় বলি, আজকালকার ছেলেপেলে কিন্তু আমাদের থেকে অনেক বেশি জানে, হ্যাঁ, অনেক বেশি জানে। অবশ্যই। কিন্তু আপনার আমার সময় তো ফেসবুক ছিল না। কিন্তু ওই জানাটাকে, ওই জানাটা Online যেন ছিল না। ভালো কাজে ইউজ হয়, ওই জানাটা যেন আপনার ডিরেলড হয়ে না যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং নজরে রাখা, নজরবন্দি না করা। নজরবন্দি না করে নজর রাখা। আমি তখন কি করেছি, ও কি করছে। ও কি করছে, এবং সেটা দিয়েই তাকে রেকটিফাই করা যায়। আমি যেহেতু এরকম ছিলাম, প্লিজ আমি আর এরকম করা যাবে না, ওকে আরো সহনীয় হয়ে, ওকে আরো বুঝিয়ে। এবং বাচ্চাদের ক্ষেত্রে না বুঝিয়ে আপনি রাগারাগি করে কোনো কিছু উদ্ধার করতে পারবেন না, আমার কাছে কখনোই মনে হয়। আপনি স্কুল পালাতেন, ও মানে পড়া লুকিয়ে বা কোচিং লুকিয়ে ট্যাবে কিছু দেখছে, কিছু একটা দেখছে। মানে পার্থক্যটা তো এখন এই জায়গায় দাঁড়িয়েছে। পার্থক্যটা স্কুল পালিয়ে ইসে যেতে পারে না, কারণ আপনি গাড়ি দিয়ে দিয়েছেন, আরো অনেক কিছু তাকে আটকে ফেলেছেন, সেটা তো ট্যাব বা কম্পিউটারে আছে। হ্যাঁ, তার মুক্ত মনের কিন্তু সুযোগটা কম। আমরা যখন খেলে যেতাম, আমরা মনে আছে আমার খেলতে যেতাম, হ্যাঁ। প্রতি যদি আপনার বিকেল বেলা আমরা খেলতে না যেতাম, আমাদের মনটাই, ওই দিনের মনটাই শেষ, ওই দিনের দিনটাই কিন্তু শেষ। আজকাল কিন্তু আমরা সেটা দিতে পারছি না, ওইটার যে আনন্দ সেটা কিন্তু কিন্তু আছে, এক ক্লাস ফাঁকি দিয়ে বঞ্চিত। ফুটবল খেলা, সেটাও হ্যাঁ। আমাদের সময় হয়েছে। সেই জায়গা থেকে ওই বিবেচনাটা মনে হয় জরুরি, যে শাসনের জায়গাটা যেটা আপনি বলছিলেন, খুব আসলে গুরুত্বপূর্ণ, অবশ্যই যে আমাদেরকে মার্জিত হয়ে যতটা সম্ভব ওদের সাথে বন্ধু হয়েই করতে হবে। আপনি যদি রাগারাগি করবেন, আজকে যেমন বিভিন্ন আপনি যেগুলি বললেন, উদাহরণ দিলেন,
আমাদের জন্য তো খুবই কষ্টকর। আমরা বাচ্চাদের সাথে আসলে ওইগুলি শেয়ার করা দরকার, যে দেখো বাবারা এই হচ্ছে। আমাদের ছেলে মেয়ে জিজ্ঞেস করে তোমরা আমাকে এত নজর রাখছো কেন, তখন কিন্তু আমাদের বলতে আমরা বাধ্য হই, দেখো বাবা বিভিন্ন ঘটনা ঘটেছে, বাস্তবতা দেখাতে হবে। বাস্তবতা দেখাতে হয় যে বাবা এই জন্যই কিন্তু তোমাকে আমরা না করছি, নাহলে কিন্তু আমরা না করতাম না। এগুলো আসলে বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদেরকে বোঝানো। এবং সেই জায়গা থেকে যেটা আমরা বলতে পারি যে এই আমরা এই, পেশাগত জীবন ক্যারিয়ার নিয়ে কথা বলো, সবকিছু হচ্ছে অভিভাবক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে শুরু থেকে একদম ভিতের জায়গা থেকে যদি অভিভাবকরা ঠিক করে দেন বা মোটামুটি একটা পরিবেশ তৈরি করে দেন, তাহলে সে একটা জায়গায় যে পৌঁছবেই। এখনো আমরা সেই বিশ্বাসী বিশেষ রাখি, কারণ আমাদের ছেলেমেয়েরা তো মানে ছেলেমেয়ে, যে কোনো মেয়ে যে কোনো সন্তান মাত্র, যে কোনো শিশু মাত্র মেধাবী, সৃজনশীল, তাকে সেই জায়গাটা সুযোগটা দিতে হবে যে সৃজনশীলতার দেখানোর। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।